আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাত আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এশিয়া কাপ মানেই আমাদের জন্য একটা বিশাল উন্মাদনা, ভিন্ন উন্মাদনা, এবং এই এশিয়া কাপকে সবসময়ের মতো স্মরণীয় করে রাখার জন্য টফির উদ্যোগ। যে কোনো নেটওয়ার্ক থেকে, যে কোনো ডিভাইস থেকে আপনারা সব ম্যাচ দেখতে পাবেন অনলি অন টফিতে। ডিসকাশনে চলে যাই। বাংলাদেশ আন্ডার প্রেসার, এবং এই চ্যালেঞ্জে সবচেয়ে আলোচিত কয়েকটা নাম রয়েছে। সেই নামগুলো আসলে 11-এ থাকবেন কি থাকবেন না সেই নিয়ে ডিসকাশন রয়েছে। যতটুকু শোনা যাচ্ছে, আপনাদের শুরুতেই বলে রাখি, তাওহিদ হৃদয় তাকে হংকং এর বিপক্ষে ম্যাচে খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট মোটামুটি করছে। সাইফ হাসানের প্রথম ম্যাচের সুযোগটা এখন পর্যন্ত নাকি কম। এটা যদি হয়, আমার কাছে মনে হয় যে খুব ভালো ডিসিশন, আবার খুব মন্দ ডিসিশন কোনোটাই বলার সুযোগ নেই। হৃদয়কে একটা তুলনামূলক দুর্বল দলের বিপক্ষে খেলিয়ে অন্তত বাজিয়ে দেখার সুযোগ রয়েছে। এখানটায় যদি ভালো না করে পরের দুই ম্যাচে সাইফকে তারা কন্টিনিউ করার পরিকল্পনা যদি করে, সেটা এক প্রকার যৌক্তিক। আবার একই সাথে হৃদয় ধরেন ব্যাটিং পর্যন্তই যেতে পারলো না, সেক্ষেত্রে আপনি সেকেন্ড অ্যান্ড থার্ড ম্যাচে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে হৃদয়কে কন্টিনিউ করবেন নাকি করবেন না, সেই প্রশ্নের উত্তর কিন্তু টিম ম্যানেজমেন্টের জন্য পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে। ডিফিকাল্টিসের জায়গা কি? গতকালকের ম্যাচে আফগানিস্তান প্রথমে ব্যাট করেছে। আবুধাবির গতকালকের এই ম্যাচের আগে যে 7টা টি-20 এখানটায় হয়েছে, 8টা টি-20 ইনফ্যাক্ট এখানটায় হয়েছে, সেই 8টা ম্যাচের মধ্যে অনলি একটা দল, মানে এই ম্যাচের সবশেষ ম্যাচের আগে 8টা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচে প্রথমে যেই দলটা ব্যাট করেছিল তারা জিতেছিল, বাকি সবাই চেস করেছে। আফগানিস্তান যখন গতকাল ব্যাট করলো, তাদের ওই 188 চেস করে হংকং জিতে যাবে, যদিও পরিসংখ্যানের কথা আমি যেটা বললাম সেটা হচ্ছে হংকং এর পক্ষে সেরকম কল্পনা কেউ করে নাই। আফগানিস্তান যে রানটা করেছে, যেভাবে করেছে, যেভাবে শেষের দিকে শেষ 4 ওভারে 69 রান তুলেছে, শেষ 10 ওভারে 111 রান তুলেছে, মানে বিধ্বংসী ব্যাটিং তারা করেছে, অনেকগুলো লাইভ পেয়েছে ক্রিকেটাররা। তারপরেও এন্ড অফ দ্য ডে যে রানটা পোস্ট করেছে এটা চেজেবল বলে কখনোই মনে হয় নাই, এবং 94 রানে ব্যবধানে পরাজিত হংকং 94 রানের বেশি করতেও পারে নাই। বাংলাদেশের চ্যালেঞ্জটা কোথায়? বাংলাদেশের চ্যালেঞ্জের জায়গা যেটা, সেটা হচ্ছে নেট রান রেটে আফগানিস্তানকে টপকে যাওয়া। একই প্রতিপক্ষের বিপক্ষে তো বাংলাদেশ খেলবে, সেটা যদি বাংলাদেশ টপকাতে না পারে, পরবর্তী যে দুই ম্যাচ রয়েছে সেই দুই ম্যাচের হিসাবে কিন্তু বাংলাদেশ আন্ডার প্রেসারে পড়বে। দুই ম্যাচের দুইটা জিতলে কোনো কথা নাই, বাংলাদেশ লিডার হিসেবেই পরের রাউন্ডে চলে যাবে। বাট আউট অফ দোজ টু ম্যাচেস এগেনস্ট আফগানিস্তান এন্ড শ্রীলঙ্কা, বাংলাদেশ যদি একটা ম্যাচ জেতে, তাহলে কিন্তু রান রেটের হিসাব চলে আসবে। কারণ সবাই যদি কমনলি হংকং এর বিপক্ষে জেতে, হংকং এর বিপক্ষে স্পেশালি কোন দল কি ব্যবধানে জিতছে সেটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে যাবে। বাংলাদেশ যদি আগে ব্যাটিং করে, আপনারা কি বিলিভ করেন যে বাংলাদেশ 188-র বেশি রান করবে? কারণ একই মাঠে খেলা হবে, একই প্রতিপক্ষের বিপক্ষে খেলা হবে, উইকেটের দরও কাছাকাছি। সেই জায়গাটা নিয়ে কনফিউশন তৈরি হয়েছে। কেন? কেন উত্তরটা হয়েছে, বাংলাদেশ কিন্তু আগে থেকেই জানে, আমি যদি জানি, আপনারা যদি জানেন, যে এখানটা আসলে তুলনামূলকভাবে হচ্ছে হাই স্কোর পোস্ট করাটা ডিফিকাল্ট। প্রথমে ব্যাট করা দলের জয়ের চান্সেসটা তুলনামূলকভাবে কম, স্ট্যাটিস্টিক্স অন্তত সেটাই বলছিল। তাহলে বাংলাদেশের নেদারল্যান্ডসের বিপক্ষে এশিয়া কাপের প্রিপারেশনে উচিত কি ছিল? প্রথমে ব্যাট করার প্র্যাকটিস করা। টসে টানা দুইটা ম্যাচে জয়ের পরও বাংলাদেশ এই প্র্যাকটিসটা করে নাই। এশিয়া কাপের আবুধাবিতে টসে যেই দলটা প্রথমে ব্যাট করে তাদের উইনিং পার্সেন্টেজ কম। তাহলে তো আপনি যখন প্রিপারেশন নেবেন, যদি আপনাকে প্রথমে ব্যাট করতে হয়, উইনিং পার্সেন্টেজ যেহেতু প্রথমে ব্যাট করা দলের কম, আপনি তো সেই কাজটাই করবেন যেটা ডিফিকাল্ট, রাইট? যেই অঙ্কটা আপনি কম পারেন, যে ইংলিশ বানানটা বারবার ভুলে যান, আপনি তো সেটার প্র্যাকটিসই করবেন। বাংলাদেশ এটা করে নাই। তারা তাদের কমফোর্ট জোনে ছিল, তাদের এশিয়া কাপের থেকেও টার্গেটটা বেশি ছিল নেদারল্যান্ডসের বিপক্ষে কিভাবে সিরিজটাকে জিতা যায়। যা হোক, এখন বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে, বাংলাদেশের জন্য এই কাজটা কতটুকু সহজ বা কঠিন? দেখুন, হংকং যেভাবে অন্তত পাওয়ার প্লেতে বল করেছে, হংকং যেভাবে প্রথম 10 ওভারে আফগানদেরকে চাপে রেখেছে, সেই হিসাবটা যদি আমরা করি, তাহলে কিন্তু এই 188 রান পোস্ট হওয়ার কথা ছিল না। ফার্স্ট 10 ওভার্সে আফগানিস্তানের স্কোরটা কত ছিল খেয়াল করে দেখুন, 77-2, এবং এটা আরো কম হতে পারতো। সাদিকুল্লাহ আতলের ক্যাচ মিস হয়েছে, ওমর জাইর ক্যাচ মিস হয়েছে, এবং হংকং এর ওই পোর ফিল্ডিং এর কারণে এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় অন্তত 30 রান অ্যাড হয়েছে আফগান ইনিংসে। বাংলাদেশের বিপক্ষে যদি এই ঘটনাটা অন্যভাবে ঘটে, তাহলে কিন্তু প্রথমত প্র্যাকটিস না থাকে, মানে প্রথমেই ব্যাট করার যে অভ্যাসটা, সেই জায়গাটাই আমাদের, মানে কি বলবো, যে প্রিপারেশনটা প্রপারলি আমরা নাই। দ্বিতীয় যেটা, যদি ওই গিভেন ডেতে ক্যাচিংটা যদি ঠিকঠাক হয়, আগের ম্যাচের রিপিটেশন হংকং না করে, তাহলে কিন্তু 180-র কাছাকাছি যে স্কোর করার পরিকল্পনা, ভাবনা, চিন্তা রয়েছে আমাদের, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জে পড়বে। সো আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বি আ বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ, কারণ রান রেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আমি বলছি, যে 11-এ যথেষ্ট ডিসকাশনের জায়গা রয়েছে, এবং এই ডিসকাশনের জায়গায় সবচেয়ে বড় নাম
সাইফ হাসান নাকি তাওহিদ হৃদয়, পেসার 3 জন নাকি 2 জন, সাইফুদ্দিন খেলবে কি খেলবে না, এই যে প্রশ্নের উত্তরগুলো যতটুকু বোঝা যাচ্ছে তো সাইফুদ্দিনের চান্সটা তুলনামূলকভাবে কম টু বি দ্য পার্ট অফ দ্য 11। তাসকিন আহমেদকে নিয়ে যে ডিসকাশনটা ছিল, আমি যতটুকু বুঝি তাসকিন আহমেদ ডেফিনেটলি এই ম্যাচে খেলবেন, গতকালকের ডিসকাশনে আমি সেটা বলেছিলাম। সো থার্ড পেসার হিসেবে কে খেলবেন, মুস্তাফিজকে নিয়ে আমি আলোচনা করছি না, তিনি এমনিতেই খেলবেন। সেই জায়গায় আমার কাছে মনে হয় বেটার অপশন বা বেস্ট অপশন করতে গিয়ে টিম ম্যানেজমেন্ট যথেষ্ট বিপাকে পড়বে, কারণ এমন দুজন বোলার রয়েছেন, একজন ডানহাতি একজন বাঁহাতি পেসার শরীফুল এবং তানজিম সাকিব, আপনি কাউকে খুব সহজে এলিমিনেট করতে পারবেন না। বাট যদি সাইফুদ্দিনকে খেলানো না হয় পেস বোলিং অলরাউন্ডার হিসেবে, সাকিবের চান্সটা বেশি। সাইফ হাসানকে না খেলানো যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাই বাংলাদেশ আসলে কতটুকু মানে কি বলবো, মানে এখন পর্যন্ত সেই সিদ্ধান্তই হতে যাচ্ছে যতটুকু মনে হচ্ছে, এটা কতটুকু যৌক্তিক বলে মনে হয়? আমার কাছে মনে হয় যে সাইফকে খেলার সুযোগ করে দেয়া উচিত। বাংলাদেশের টস জিতলে শুরুতে ব্যাটিংও করা উচিত, এবং একই সাথে যদি বাংলাদেশ শুরুতে ব্যাট করে, পাওয়ার প্লে বাংলাদেশ কিভাবে কাজে লাগায়, ওই হিটিং অ্যাবিলিটি যাদের রয়েছে বা যাদের কাছে সেই এক্সপেকটেশনস নাম্বার 5 and 6, আমাদের শামীম পাটোয়ারি এবং তার পার্টনার জাকের আলী অনিক, সেটাও কিন্তু দেখার জায়গা রয়েছে। সো বাংলাদেশের অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো এখনো প্রুভেন না, যেগুলো এখন পর্যন্ত প্রপারলি কাজ করা হয়নি। আপনি খেয়াল করে দেখেন, শামীম হোসেন পাটোয়ারি তিনি কিন্তু প্রপার ফিনিশিং রোল প্লে করার কোনো সুযোগ পাননি। থার্ড ম্যাচে হি হ্যাজ গিভেন দ্য চান্স, বাট হি ব্যাটেড অন নাম্বার 4। সো তিনি তো এশিয়া কাপের নাম্বার 4 ব্যাটার না। দেখুন, খেয়াল করে দেখুন যে কোন জায়গাগুলোতে ব্ল্যান্ডার হয়েছে। লাস্ট ম্যাচে নুরুল হাসান সোহানকে সুযোগ দিয়েছেন, কেন ভাই আগে দেন নাই? নুরুল হাসান সোহান 11 বলে 22 রান করেছেন, তিনি নাম্বার 6 এ ব্যাট করেছেন। ওই 5-6 এর জায়গায় কিন্তু নুরুল হাসান সোহান 11 এ থাকবেনই না, তাকে রাখাই হবে না। আপনি টানা 2 ম্যাচ খেলিয়েছেন সাইফ হাসানকে, এবং সাইফ হাসানকে আপনি টানা 2 ম্যাচ খেলিয়েছেন। এই 2 ম্যাচে সাইফ হাসান ব্যাটে বলে কিন্তু পারফর্ম করেছে, আপনার আস্থার প্রতিদান দিয়েছে। তার মানে কি যে এশিয়া কাপে সে এক্সপেক্ট করতেই পারে প্রথম 11-এ সে থাকবে, মানে প্রথম ম্যাচে 11-এ সে থাকবে। কিন্তু ওইখানটায় যদি আপনি তাকে ড্রপ করেন, এটাও কিন্তু তার আত্মবিশ্বাসে চির ধরানোর জন্য যথেষ্ট। তাওহিদ হৃদয়কে যদি আপনি খেলিয়ে দেন, কি বিবেচনায় আপনি তাকে খেলাচ্ছেন? সবশেষ যে ম্যাচটা খেলেছে সেখানটাও তার ব্যাটিং খুবই বাজে ছিল, অ্যাপ্রোচ খুবই বাজে ছিল, খারাপ সময় যাইতেই পারে, কিন্তু এরকম একটা মঞ্চে যেখানটা আপনার ডু অর ডাই সিচুয়েশন, আপনার হংকংও গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হয়ে গেছে, আপনার প্রিপারেশন ঠিকঠাক নেই, এবং প্রথম ম্যাচে তারা যে ব্যবধানে আফগানিস্তানের বিপক্ষে হেরেছে সেই হিসাবটা করলে সেইখানটায় আপনি কি হৃদয়কে খেলাবেন কি খেলাবেন না? সো মেনি মোর কোয়েশ্চেন্স, যেই প্রশ্নগুলোর উত্তর এখন পর্যন্ত নেই। এবং এখানটায় টস জেতার পরে যদি জেতে বাংলাদেশ, কি সিদ্ধান্ত নেয় সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরটা আসলে আমরা প্রপারলি পাবো কি পাবো না সেটা আমরা জানি না। বাট বাংলাদেশের জন্য এই পরীক্ষাটা যথেষ্ট কঠিন হতে যাচ্ছে। স্ট্যাটিস্টিক্স বাংলাদেশকে একটা ভালো অবস্থানে রাখে। সবশেষ যে 5টা ম্যাচ টিম টাইগার্স স্পেশালি ইন টি20 খেলেছে, তার 4টায় তারা জয় পেয়েছে, এবং এই 4টা জয়ের মধ্যে হচ্ছে 2টা পাকিস্তানের বিপক্ষে। আবার যদি আমরা সবশেষ মানে 3টা সিরিজের হিসাব করি, সেই 3 সিরিজে বাংলাদেশ 8টা ম্যাচ খেলেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে একটা তো পোস্টপোন হয়ে গেছে, ওই ম্যাচে আসলে কোনো রেজাল্ট হয় নাই, ওটাকে বাদই দিলাম আমি। তার বাইরে বাংলাদেশ আরো 6টা ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা পাকিস্তানের বিপক্ষে। সো এই 8 ম্যাচের মধ্যে বাংলাদেশে পরাজয় মাত্র 2টা, 8 ম্যাচের 6টায় বাংলাদেশ জিতেছে, টানা 3 সিরিজে বাংলাদেশ জিতেছে। লিটন কুমার দাসের ক্যাপ্টেন্সি এন্ড ব্যাটিং দুটোই ভালো হচ্ছে। অনেকগুলো জায়গা রয়েছে পজিটিভলি আসলে ভাবার জন্য, কিন্তু টিম টাইগার্স যেহেতু প্রপারলি আগে ব্যাট করে বড় স্কোর পোস্ট করার প্র্যাকটিসটা অন্তত সুযোগ পেয়েও করে নাই, সেই প্রশ্নটা ভাই থেকেই যাবে। বাংলাদেশ যদি কালকে প্রথমে ব্যাট করে 200 রানও করে, এই প্রশ্নটা তারপরও থাকবে, কেন বাংলাদেশ তাদের প্রস্তুতিমূলক ম্যাচেসগুলোতে এই অভ্যাসটা করলো না। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার। 11 নিয়ে প্রপার একটা ডিসকাশন আমি নিশ্চয়ই করার চেষ্টা করবো, যেখানটায় বাংলাদেশের প্রবাবল 11-এ কারা থাকছে সেই আলোচনা থাকবে।